জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। ঐক্য ও সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় ঐক্যের লক্ষ্যে দুদিনব্যাপী জাতীয় সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সাথে চলতে থাকবে। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। গুম খুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপে অন্তর্ভুক্ত করেছেন, এতে আমি আশ্বস্ত হয়েছি। একই সংলাপে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণকে বাদ দিয়ে যেমন কিছু করা যাবে না, তেমনি তাদের ওপর কোনো কিছু চাপিয়েও দেওয়া যাবে না। বলেন, ন্যূনতম সংস্কারের পরই নির্বাচন চায় বিএনপি। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যথাযথ সংস্কারে সময় দিতে প্রস্তুত তারা। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য, সংস্কার ও নির্বাচন শিরোনামে রাষ্ট্রের সকল অংশীজনদের নিয়ে সংলাপ আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। সংলাপে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তারা। এছাড়াও সংলাপে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অংশীজনরা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অপসংস্কৃতি থেকে বের হয়ে গ্রহণযোগ্য নির্বাচন চায় মানুষ। পাশাপাশি কোনো মতাদর্শ দিয়ে বাংলাদেশ পুনরায় স্বৈরতন্ত্রে ফিরে যাবে না বলেও মন্তব্য তাদের। একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই উপর থেকে আপনারা চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে বিতর্কিত করে দলের মধ্যে বিভেদ তৈরি হয়, আমরা যেন সে ব্যাপারে আরো গার্ডেড ল্যাঙ্গুয়েজে কথা বলি। অবিলম্বে সেই বিচার কার্য সম্পন্ন করা দরকার এবং সেটা আসন্ন নির্বাচনের পূর্বে বিচারের একটা পর্যায়ে যেন এই জাতি দেখতে পারে। নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতা নয়, সুশাসনের জন্য জনগণের ভালোবাসা ও সমর্থন প্রয়োজন। সকালে যশোর জেলা জামায়াতে ইসলামে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের আমির আরও বলেন, দেশে আর চেতনার বড়ি বিক্রি হবে না। আমাদের উদ্দেশ্য নয়, দেশে একটা সুশাসন কায়েম করা আমাদের মূলত। আজকে আমাদের যুবক যুবতীরা মাস্টার্স গ্রাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে তারা এখন দুয়ারে দুয়ারে ঘুরে তাদের কাঙ্ক্ষিত একটা চাকরি তারা পায় না। দুটি কারণে পায় না। একটা কারণ হলো একটা গোষ্ঠীর কাছে সমস্ত মানুষের কিসমত হাইজ্যাক হয়ে গিয়েছিল। এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত। তাদের আনুগত্য যারা করবে না তাদের জন্য এই দেশে বাঁচার কোনো অধিকার ছিল না। আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আর আইনগত বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। কোনো ষড়যন্ত্রের কাছে জুলাই বিপ্লব ব্যর্থ হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, গত আমলে বিচারের নামে অবিচার হয়েছে, ধ্বংস হয়েছে বিচার বিভাগ। ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আগামী দিনে নির্বাচন যখন হবে তার সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে, তবে আপাতত কোনো বাধা আমি আইনগতভাবে দেখছি না। আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও ভারতের চাপ মোকাবেলায় সফল হয়েছে অন্তর্বর্তী সরকার। পান্থপথে সাংবাদিকদের একটি কর্মশালায় তিনি আরও বলেন, বাংলাদেশ ভারতের বৈরিতা থামানোর দায়িত্ব ভারতেরই। মানুষ হত্যা করেছে, লুটপাট করেছে, আমাদের ইকোনমি ধ্বংস করে দিয়ে গেছে।
এবং গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সুতরাং এখানে কি ভিকটিম তো আমি, তো ভিকটিম যদি আমি হই তো ভিকটিমের তো এটা থামানোর কোনো সুযোগ নাই, কাজে থামানোর দায়িত্ব ভারতের। ভারতের সাথে আমাদের একটা ভারসাম্যমূলক সম্পর্ক থাকা উচিত। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে, প্রশাসনের দিক দিয়ে ডিসিপ্লিন আনতে সরকার ব্যর্থ হয়েছে, কিন্তু যেদিকে সরকার খুব কারেক্টলি ফেস করতে পেরেছে এবং তার জন্য আমি সরকারকে ক্রেডিট দেব, ইন্ডিয়ান থ্রেট। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন শিশু এবং 3 জন নারী রয়েছেন। দুর্ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায় মোটরসাইকেল, মাইক্রোবাস এবং প্রাইভেট কারকে পেছন থেকে বাস সজোরে ধাক্কা দেয়। এতে সামনে থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠান। তাদের মধ্যে 5 জন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। নিহত 4 জন এক আত্মীয়ের কুলখানিতে অংশ নিতে জুরাইন থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন। বাকি জন মাদারীপুরের বাসিন্দা। নিহতদের মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে। বাকিরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে আছেন। আবদুল্লাপুর টোল প্লাজা আর কি, ওই যে কুচিয়াপাড়া এলাকায় তারা হাইয়েস্ট মাইক্রোতে যাচ্ছে, পিছন থেকে ব্যাপারী বাস এসে তাদের সজোরে ধাক্কা লাগছে। স্পটে 5 জন জায়গায় ডেট। তারপরে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য তারা নিয়ে আসছে। আমরা মিটফোর্ড এলাকায় আইনশৃঙ্খলা ডিউটি নিয়োজিত ছিলাম। আসার পরে আমরা 5 জন এমার্জেন্সিতে ভর্তি করাইছি। তার ভিতরে আবার 2 জন ঢাকা মেডিকেলে রেফার করছে, আর 5 জন মারা গেছে। মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য সহ 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 20 জন। পুলিশ জানায়, বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সঙ্গে একই ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার শিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষও হয়। তবে 5 আগস্টের পর থেকে পলাতক ছিলেন আক্তার শিকদার। বৃহস্পতিবার রাতে আক্তার শিকদার বাড়িতে ফিরলে ক্ষিপ্ত হয়ে ওঠেন চেয়ারম্যানের অনুসারীরা। পরে ইউপি সদস্যের বাড়িতে হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে খাসেরহাটের কালাইচর এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার ও অনুসারী সিরাজ চৌকিদার নামে একজনকে। এ ঘটনার পর থেকে কালকিনিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এলাকায় সেনাবাহিনী আছে, র্যাব আছে, আমরা পুলিশ সদস্যরা আছি। এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট আছে, এই ঘটনার যারা দোষী তাদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। সকালে সচিবালয়ে নতুন তদন্ত কমিটির বৈঠক শেষে বের হয়ে একথা জানান তিনি। আগুনের ঘটনা নাশকতা কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই মন্তব্য করার সময় হয়নি। এর আগে সকালে সচিবালয়ে প্রবেশ করেন তদন্ত কমিটির সদস্যরা। ভেতরে তারা বৈঠক করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে সচিবালয়ের 7 নং ভবনের আগুনের ঘটনা তদন্তে নতুন করে 8 সদস্যের কমিটি গঠন করে সরকার। সেই সঙ্গে আগের 7 সদস্যের কমিটি বাতিল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন করে এই কমিটির সদস্যের নাম ঘোষণা করা হয়। কমিটি আগামী 30 ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী 10 কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদান করবে। আমরা যেটা বলছি, আজকে আমরা তদন্তের টিমটা আমরা বসেছিলাম, জায়গাটা দেখেছি শেষ। জায়গায় মানে কোনো কিছু পেয়েছেন কিনা বা অন্য কোনো কিছু তদন্ত চলছে, এখন কোনো মন্তব্য করা। ভেতরের কি অবস্থা দেখলেন আপনারা? কালকে যেভাবে দেখেছেন ভিডিওতে ঠিক সেভাবে। 5 আগস্ট ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জবাব ছিল বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। জাতীয় জাদুঘরে 8 দিনের চলচ্চিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, শিল্পীরা গণহত্যাকে সমর্থন করতে পারে না। 1,500-এর বেশি মানুষকে যখন খুন করা এবং গুলি করে ছাত্র জনতা হত্যা করা হচ্ছিল, সে সময় চলচ্চিত্র নির্মাতারা কিভাবে চুপ ছিলেন প্রশ্ন তোলেন সংস্কৃতি উপদেষ্টা। ভারতীয় বলয়ের কারণে তারা গণহত্যার প্রতিবাদ করতে পারেননি বলেও এ সময় অভিযোগ করেন মোস্তফা সরোয়ার ফারুকী। আমাদের সমাজে যে এটা নিয়ে ক্ষোভ আছে,
এই ক্ষোভটাকে কার্পেটের নিচে ঢেকে রেখেছিলাম। আমরা ভেবেছিলাম সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের চাদরে এটাকে আমরা সাকসেসফুলি কবর দিতে পেরেছি, কিন্তু এটা আসলে কবর দেওয়া যায়নি। এটা কবর দেওয়া যায়নি তার প্রমাণ এই 24-এর দিকে যদি আপনি তাকান, 24 কেবলমাত্র ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ছিল না। আমরা আগে অনেক কথা খোলাখুলি বলতে পারতাম না, এখন বলতে পারি। 24 স্পষ্টতই ভারতের বিরুদ্ধে একটা জবাব ছিল বাংলাদেশের মানুষের। নেত্রকোনায় নবম সুসঙ্গ কবিতা উৎসব 2024 অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দুর্গাপুর সাহিত্য সমাজ ও পথ পাঠাগারের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। দুর্গাপুর সাহিত্য সমাজের সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি এনামুল হক পলাশ। এছাড়া কবিতা উৎসবের উদ্বোধন করেন নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কামাল হোসাইন, নির্মলেন্দু সরকার বাবুল, কবি হেলাল খান, কাজল তালুকদার সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা কবিরা। অনুষ্ঠানে কবিতার সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। তাদের প্রত্যাশা, আগামী দিনগুলোতেও কবিতা উৎসব আরও বর্ণাঢ্য হবে। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।